ওয়েলকাম টু হিরক কেমিস্ট্রি টিউটোরিয়াল। আজকে আমরা দেখব পর্যায় সারণীর পারমাণবিক ব্যাসার্ধ পাঠটা দেখব। প্রথমেই একটা জিনিস বলে রাখি যে এই চ্যাপ্টার থেকে কী কী কোশ্চেন দেয় সেটাকে আগে জানতে হবে। দেখো, এখান থেকে জিজ্ঞাসা করতে পারে পারমাণবিক ব্যাসার্ধ কাকে বলে, এটা কোশ্চেন করতে পারে, বা কোশ্চেন করতে পারে যে কোনো পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে পারমাণবিক ব্যাসার্ধের কীরকম পরিবর্তন হয়, বা কোনো শ্রেণীর উপর থেকে নিচে দিকে গেলে তার পারমাণবিক ব্যাসার্ধের কীরকম পরিবর্তন হয়, বা জিজ্ঞাসা করতে যে পর্যায় সারণীতে পারমাণবিক ব্যাসার্ধের কীরকম পরিবর্তন হয়। যখন এটা জিজ্ঞাসা করবে যে পর্যায় সারণীতে পারমাণবিক ব্যাসার্ধের কীরকম পরিবর্তন হয়, তখন তোমাকে দুটো জিনিস বলতে হবে, একটা বলতে হবে পর্যায়ে, একটা বলতে হবে শ্রেণীতে। এই একটা কোশ্চেন দিতে পারে। আর জিজ্ঞাসা করতে পারে যে কিছু এক্সাম্পল দিয়ে মৌল বলে দেবে, সেই মৌলগুলিকে পারমাণবিক ব্যাসার্ধের ঊর্ধ্বক্রমে সাজাও, অর্থাৎ ছোট থেকে বড় সাজাও, বা অধক্রমে সাজাও, বা বড় থেকে ছোট সাজাও, এরকম কোশ্চেন একটা দিতে পারে। তা ফার্স্ট দেখো, আমাদের পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকার, পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকার। এটা চলে গেল আমাদের পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকার, একই কথা, কোনো রকম আলাদা নেই। তাহলে প্রথমে বুঝতে হবে যে পারমাণবিক ব্যাসার্ধ জিনিসটা কি, এই জিনিসটাকে আগে বুঝতে হবে। দেখো দেখো এটা একটা পরমাণুর নিউক্লিয়াস, এটা তার একটা কক্ষ, এটা আর একটা কক্ষ, এটা আর একটা কক্ষ, এরকম অনেক কক্ষ থাকতে পারে, অসংখ্য কক্ষ থাকতে পারে। পরমাণুর ব্যাসার্ধ বলতে পরমাণুর নিউক্লিয়াস থেকে এইটা হচ্ছে বাইরের কক্ষ, এগুলো হচ্ছে ভিতরের কক্ষ, এটা 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 সবগুলো ভিতরের কক্ষ। তাহলে পরমাণুর নিউক্লিয়াস থেকে বাইরের কক্ষ, বোঝা গেল? এই নিউক্লিয়াস থেকে বাইরের কক্ষ যে দূরত্ব যেটা, সেটাকে বলবো পারমাণবিক ব্যাসার্ধ বলবো। তাহলে কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াস থেকে বাইরের কক্ষের ইলেকট্রনের, এটা ইলেকট্রন আছে, তাহলে কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াস থেকে বাইরের কক্ষের ইলেকট্রনের দূরত্বকে বলা হবে পারমাণবিক ব্যাসার্ধ। ওকে, তো চলো লিখি। তাহলে কোনো ওকে, এটা চলে গেল যে কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াস থেকে বাইরের কক্ষের ইলেকট্রনের দূরত্বকে পারমাণবিক ব্যাসার্ধ বলে। কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াস থেকে বাইরের কক্ষের ইলেকট্রনের যে দূরত্ব যেটা, এটাকে বলা হবে পরমাণুর ব্যাসার্ধ বলা হবে। বলে দিই, কেউ হয়তো ভাবতে পারো যে এখান থেকে এটা না, এটা ব্যাসার্ধ না, এখান থেকে এটা না, ব্যাসার্ধ না, বাইরের কক্ষ, এইটা গেল বাইরের কক্ষ, এখান থেকে ইলেকট্রনের যে দূরত্ব যেটা, সেটাকেই বলবো আমরা পারমাণবিক ব্যাসার্ধ। ক্লিয়ার হলো? নেক্সট দেখো, আমাদের পারমাণবিক ব্যাসার্ধ বেসিক্যালি তিনটে টাইপের হয়, এটা খুব ডিটেলসে মনে রাখতে হবে, খুব ভালো করে মনে রাখতে হবে। পারমাণবিক ব্যাসার্ধ যেটা সেটা তিনটে টাইপের হয়। একটা হচ্ছে সমযোজী, সমযোজী ব্যাসার্ধ। দু নম্বর হলো ধাতব ব্যাসার্ধ। ধাতব ব্যাসার্ধ। 3 নম্বর হচ্ছে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। ক্লিয়ার হলো? এই তিনটে হচ্ছে ব্যাসার্ধ, একটা হচ্ছে সমযোজী ব্যাসার্ধ, আর একটা হচ্ছে ধাতব ব্যাসার্ধ, আর একটা হলো ভ্যান্ডার ওয়ালস ব্যাসার্ধ। এই তিনটে হচ্ছে ব্যাসার্ধ। তিনটে ব্যাসার্ধের ছবিটা বুঝো একবার। ক্লিয়ার? তিনটে ব্যাসার্ধের ছবিটা বুঝো। দেখো, সমযোজী, আমি এখানে দন্ত স লিখছি সমযোজী, আর এখানে লিখছি ধাতব, আর এখানে লিখলাম ভ্যান্ডার। ক্লিয়ার হলো? জিনিসটাকে বোঝা যাবে। দেখো, সমযোজীর ক্ষেত্রে এ একটা পরমাণু, আর একটা পরমাণু হচ্ছে এটা, কথাটা বোঝা গেল? এ একটা পরমাণু আর এ একটা, এই পরমাণুটা নিউক্লিয়াস এটা, এই পরমাণুটা নিউক্লিয়াস এটা। ক্লিয়ার হলো না? বুঝলাম না।
এটা গেল একটা পরমাণু নিউক্লিয়াস, এটা গেল একটা পরমাণু নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস দুটোর মধ্যে যে দূরত্ব যেটা সেটা এইটুকু, এই দূরত্বটা, এই দূরত্ব এটা মাঝে তো, এই নিউক্লিয়াস দুটোর মধ্যে দূরত্ব এটা, এই দূরত্বের হাফ যেটা এতটা, এটাই হচ্ছে সমযোজী ব্যাসার্ধ। ক্লিয়ার হলো? এই একটা চলে গেল পরমাণু, আর একটা চলে গেল পরমাণু, এটা এটা আর এটা হচ্ছে নিউক্লিয়াস, এদের মধ্যে যে দূরত্ব যেটা সেটা এটা, এই দূরত্বের হাফ। দুটো পরমাণু দ্বারা গঠিত অণুর নিউক্লিয়াসের মধ্যে যে দূরত্ব, দুটো পরমাণু দ্বারা গঠিত অণুর, ধরো এটা হাইড্রোজেন আর এটা হাইড্রোজেন, দুটো পরমাণু দ্বারা গঠিত অণুর, এটা একটা আর এটা একটা, এদের নিউক্লিয়াস, এটা গঠিত অণুর নিউক্লিয়াস দুটোর মধ্যে যে দূরত্ব, তাহলে এই দুটো, এইটুকু এইটুকু হচ্ছে নিউক্লিয়াস দুটোর মধ্যে দূরত্ব, তার হাফ, নিউক্লিয়াস দুটোর মধ্যে দূরত্ব তার হাফ, তাহলে এইটার হাফ, তাহলে এটা, এটা টোটালটা যদি 10 হয় তাহলে পারমাণবিক সমযোজী ব্যাসার্ধ হচ্ছে এখানে 5। এইটুকু আর এইটুকু যদি টোটাল যদি 10 হয় তাহলে সমযোজী ব্যাসার্ধ যেটা, সমযোজী ব্যাসার্ধ যেটা সেটা হচ্ছে 10। এটা লিখলাম আমি সমযোজী। বোঝা গেল? এটা গেল সমযোজী ব্যাসার্ধ। ক্লিয়ার হলো? আর ধাতব ব্যাসার্ধ হচ্ছে এটা, এ একটা পরমাণু, এই একটা পরমাণু, এর একটা নিউক্লিয়াস, এ একটা নিউক্লিয়াস, দুটো ছবির মানে বুঝে নেবে। এটা কিন্তু এর উপরে চেপেছিল, কিন্তু এটা চাপেনি, তাহলে এটা চলে গেলে এদের মধ্যে দূরত্ব, এইটা আর এটা, এদের মধ্যে দূরত্ব হচ্ছে এইটুকু, তার হাফ, এইটুকু হচ্ছে ধাতব ব্যাসার্ধ। ক্লিয়ার হলো? এটা সমযোজী ব্যাসার্ধ, এটা ধাতব ব্যাসার্ধ। আর ভ্যান ডার ওয়ালস হচ্ছে এটা, এ একটা পরমাণু আর এ একটা পরমাণু, এর নিউক্লিয়াস এটা, এর নিউক্লিয়াস এটা, এদের মধ্যে দূরত্ব এটা, এদের মধ্যে দূরত্ব কয়টুকু, এইটুকু হচ্ছে দূরত্ব। এই দূরত্বের যে হাফ, এই দূরত্বের যে হাফ যেটা, এইটাকে হচ্ছে ভ্যান ডার ওয়ালস, এটা হয়ে গেল ভ্যান ডার ওয়ালস। এটা বোঝা গেল? এটা চলে গেল ভ্যান ডার ওয়ালস। বুঝতে পারলাম না? তাহলে সমযোজী কি হবে? সমযোজী ক্ষেত্রে আমি যদি বোঝাই, সমযোজী ব্যাসার্ধ হচ্ছে এরকম, এ একটা পরমাণু, এ একটা পরমাণু, তাহলে এটা হচ্ছে সমযোজী ব্যাসার্ধ। ক্লিয়ার? আর ধাতব ব্যাসার্ধ এই পরমাণু আর এই পরমাণু, এটা গেল ধাতব ব্যাসার্ধ। আর ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ, দুটো পরমাণু আছে, ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ হচ্ছে এরকম। তাহলে দেখো, ছবি যদি বোঝার চেষ্টা করো তাহলে সমযোজী ব্যাসার্ধ হবে সবচেয়ে কম, তার থেকে বড় হবে ধাতব ব্যাসার্ধ, তার থেকে বড় হবে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। এটা গেল ধাতব। কথাটা বোঝা গেল? সমযোজী ব্যাসার্ধ হবে সবচেয়ে কম, তার থেকে বড় হবে ধাতব ব্যাসার্ধ, আর সব থেকে বড় হবে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। ক্লিয়ার হলো? তাহলে এখানে এদের একটা ক্রম লিখে নাও, এদের একটা ক্রম লিখে নাও, যে সমযোজী, সমযোজী, সমযোজী ব্যাসার্ধ, সমযোজী ব্যাসার্ধ হচ্ছে সব থেকে ছোট, তার থেকে বড় হচ্ছে ধাতব, ধাতব ব্যাসার্ধ, আর তার থেকে বড় হচ্ছে ভ্যান ডার ওয়ালস। ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। ক্লিয়ার হলো? এই চলে গেল। এখানে ইম্পর্টেন্ট কনসেপ্ট কিন্তু, যে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ, সমযোজী ব্যাসার্ধ, আর একটা হচ্ছে ধাতব ব্যাসার্ধ। ক্লিয়ার হলো? এখানে আর একটা জিনিস বলে দিই, নিষ্ক্রিয় মৌলদের ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ প্রযোজ্য হবে। তাহলে নিষ্ক্রিয় মৌলদের ক্ষেত্রে কোন ব্যাসার্ধ প্রযোজ্য হবে? ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ প্রযোজ্য হবে। ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ হচ্ছে সবচেয়ে বেশি, তার থেকে ছোট হচ্ছে ধাতব ব্যাসার্ধ, আর সবচেয়ে ছোট হচ্ছে সমযোজী ব্যাসার্ধ। ক্লিয়ার করে নাও, এখানে নোট করে নাও একটা, যে নিষ্ক্রিয় মৌলদের ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ প্রযোজ্য হবে। নিষ্ক্রিয় মৌলদের ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ সবসময় প্রযোজ্য হবে। ক্লিয়ার হলো? এখানে আর একটা জিনিস বলি, যে নিষ্ক্রিয় মৌলদের ক্ষেত্রে যদি ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ যদি প্রযোজ্য যদি হয়, তাহলে নিষ্ক্রিয় মৌলদের ক্ষেত্রে ব্যাসার্ধ সবসময় বড় হবে অন্যদের থেকে, আর যার ক্ষেত্রে সমযোজী হবে যারা, তাদের ক্ষেত্রে ব্যাসার্ধ সবচেয়ে ছোট হবে। ক্লিয়ার হলো? নিষ্ক্রিয় মৌলদের ক্ষেত্রে ব্যাসার্ধ সবসময় বড় হবে, নোট ডাউন করে নেবে এটা। নিষ্ক্রিয় মৌলদের ক্ষেত্রে যেহেতু ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ প্রযোজ্য,
তাই নোট ডাউন করে নেবে যে নিষ্ক্রিয় মৌলদের ক্ষেত্রে অবশ্যই ব্যাসার্ধ সবসময় বড় হবে অন্যদের থেকে। এই চলে গেল। নেক্সট আমরা দেখব যে পর্যায় সারণীতে যে ব্যাসার্ধটা কিভাবে পরিবর্তন ঘটে। দেখো পর্যায় সারণীতে ব্যাসার্ধ যেটা, এটা চলে গেল, কোনো পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে এটা, কোনো শ্রেণীর উপর থেকে নিচে হচ্ছে এটা, কোনো পর্যায়ের লেফট টু রাইট বাম দিক থেকে ডান দিকে হচ্ছে এটা, আর কোনো শ্রেণীর উপর থেকে নিচে হচ্ছে এইটা। ক্লিয়ার? কারণ কি, যেটা অনুভূমিকভাবে থাকে সেটাকে বলা হয় শ্রেণী, অনুভূমিক মানে এটা, এটা বোঝা গেল, আর উলম্বভাবে যেটা সেটা এটা। তাহলে অনুভূমিকভাবে যেটা থাকে সেটাকে বলা হয় পর্যায়, আর উলম্বভাবে যেটা থাকে সেটাকে বলা হয় শ্রেণী। তাহলে এটা গেল পর্যায় আর এটা গেল শ্রেণী। ক্লিয়ার হলো? কোনো পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ যেটা, পারমাণবিক ব্যাসার্ধ যেটা সেটা কি হয়, সবসময় কমতে থাকে। আর কোনো পর্যায়ের কোনো শ্রেণীর উপর থেকে নিচের দিকে আসলে ব্যাসার্ধ সবসময় বাড়তে থাকে। এই জিনিসটাকে মনে রাখতে হবে যে কোনো পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলেই পারমাণবিক ব্যাসার্ধ যেটা সেটা সবসময় কমতে থাকবে, আর উপর থেকে নিচের দিকে আসলে পারমাণবিক ব্যাসার্ধ যেটা সেটা হ্রাস পেতে থাকবে। ক্লিয়ার হলো? উপর থেকে নিচের দিকে আসলে বাড়তে থাকবে আর বাম দিক থেকে ডান দিকে গেলে কমতে থাকবে। এই জিনিসটাকে কিন্তু মনে রাখতে হবে। ক্লিয়ার? এবার বুঝো যে বাম দিক থেকে ডান দিকে পারমাণবিক ব্যাসার্ধ কমছে কেন, বাম দিক থেকে ডান দিকে পারমাণবিক ব্যাসার্ধ কমছে কেন, এটাকে বুঝতে হবে। আগে একটা এক্সাম্পল দেখি। ধরো আমি 2 নম্বর পর্যায়ের মৌলগুলোকে লিখছি। কাকে লিখছি? ধরো বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এই চারটেকেই লিখলাম। বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এটা 2 নম্বর পর্যায়ে, পিরিয়ড নাম্বার 2 এর মৌল এগুলো। তাহলে বোরনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 5, কার্বন 6, নাইট্রোজেন হচ্ছে 7 আর অক্সিজেন হচ্ছে 8। এর ইলেকট্রন বিন্যাস করো 2 আর 1, এর ইলেকট্রন বিন্যাস করলে 2 আর এর ইলেকট্রন বিন্যাস করলে 2 3, এর ইলেকট্রন বিন্যাস করলে 2 4, এর 2 5 আর এটা হলো 2 6। এদের এটা গেল ইলেকট্রন বিন্যাস। ক্লিয়ার হলো? যদি এদেরকে আঁকি, যদি দেখো বোরন এটা গেল তার নিউক্লিয়াস, আর এ একটা কক্ষ, এ একটা কক্ষ, এখানে কটা ইলেকট্রন আছে? 3টে। এখানেও দেখো একটা কক্ষ দুটো কক্ষ, একটা কক্ষ দুটো কক্ষ, এটাও ঠিক একটা কক্ষ দুটো কক্ষ ছিল। তাহলে এটা হচ্ছে কার্বনের, এটা একটা কক্ষ, এটা দুটো কক্ষ, কটা ইলেকট্রন আছে? 4টে ইলেকট্রন আছে। ক্লিয়ার হলো? এখানেও দেখো একটা কক্ষ দুটো কক্ষ, তাহলে এখানেও দেখো এই নিউক্লিয়াস, একটা কক্ষ দুটো কক্ষ, 1 2 3 4 5 হলো। এখানেও একটা কক্ষ দুটো কক্ষ, এই নিউক্লিয়াস, এই একটা কক্ষ, এই দুটো কক্ষ, 1 2 3 4 5 6টা। এই আমি এঁকে দিলাম এখানে, বাইরের কক্ষগুলো শুধু ইলেকট্রন আঁকলাম, কারণ ডেফিনেশন হচ্ছে নিউক্লিয়াসের থেকে বাইরের কক্ষের ইলেকট্রনের দূরত্ব। তাহলে দেখো বাইরের কক্ষের ইলেকট্রনের দূরত্ব, এখানে দেখো নিউক্লিয়াসের সঙ্গে 3টে ইলেকট্রনের আকর্ষণ হবে, যা ব্যাসার্ধ হবে 4টে। নিউক্লিয়াস মানে হচ্ছে পজিটিভ, নিউক্লিয়াস মানে হচ্ছে পজিটিভ, আর ইলেকট্রন মানে হচ্ছে নেগেটিভ। এই কথাটা কিন্তু মনে রাখবে। আর পজিটিভ আর নেগেটিভের মধ্যে, এদের মধ্যে কি হবে? সবসময় আকর্ষণ হবে, নেগেটিভ আর পজিটিভের মধ্যে আকর্ষণ হবে। তাহলে দেখো এখানে পজিটিভের সঙ্গে 3টে ইলেকট্রনের আকর্ষণ হবে, এখানে পজিটিভের সঙ্গে 4টে ইলেকট্রনের আকর্ষণ হবে, এখানে 5টা ইলেকট্রনের আকর্ষণ হবে, এখানে 6টা ইলেকট্রনের আকর্ষণ হবে। তাহলে নিউক্লিয়াসের সঙ্গে 6টা ইলেকট্রনের আকর্ষণ সবচেয়ে বেশি হবে। সবচেয়ে আকর্ষণ যদি বেশি হয়, তাহলে আকর্ষণ বেশি হলে ডিসটেন্স চলে আসবে, কারণ এই হাতটা যদি একে আকর্ষণ করে তাহলে এর সামনের দিকে চলে আসবে, ডিসটেন্স কমে গেল। আরও আকর্ষণ করছে, আরও কমছে, তা যত আকর্ষণ বাড়ছে তত ছোট হচ্ছে। ক্লিয়ার? তাহলে বাম দিক থেকে ডান দিকে, এটা 1 নম্বর পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে মৌলগুলো লিখেছিলাম। তা যত বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি, নিউক্লিয়াসের সঙ্গে বাইরের কক্ষের ইলেকট্রনের আকর্ষণ বাড়তে থাকছে, ব্যাসার্ধ ছোট হতে থাকছে। ক্লিয়ার হলো? এখানে আমি শুধু লিখে দিই কারণ বলে, কারণ বলে। ক্লিয়ার? ওকে, বোঝা গেল? এটা আমি 2nd পর্যায়ের মৌলগুলো 4টে মৌল নিয়েছিলাম, আরও মৌল নেওয়া যেত। কারণটাকে বুঝি যে ব্যাসার্ধ বাম দিক থেকে ডান দিকে কমে কেন? ব্যাসার্ধ
বাম দিক থেকে ডান দিকে কমে কেন? এক নম্বর কারণ হচ্ছে কক্ষ সংখ্যা। দেখো এখানে কটা কক্ষ সংখ্যা আছে? 1 2 1 2 1 2 1 1 2। তাহলে কোনো পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলেও কক্ষ সংখ্যা সবসময় 1 থাকবে। কক্ষ বা কক্ষপথ, কক্ষ সংখ্যা সবসময় 1 থাকবে। তো কক্ষ সংখ্যা একই, কক্ষ সংখ্যা সমান থাকে, ক্লিয়ার হলো? এটা গেলে 1 নম্বর, যে কক্ষ সংখ্যা একই থাকে, বাম দিক থেকে ডান দিকে গেলে কক্ষ সংখ্যা, এটা প্রথম কক্ষ দ্বিতীয় কক্ষ, তাহলে কক্ষ সংখ্যা সবসময় একই থাকছে। সেকেন্ড হচ্ছে যে যত বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি, দেখো এর প্রোটন সংখ্যা কত? 5, এর প্রোটন সংখ্যা 6, এর প্রোটন সংখ্যা হচ্ছে 7, এর প্রোটন সংখ্যা হচ্ছে 8। যেটা অ্যাটমিক নাম্বার সেটা হচ্ছে প্রোটন সংখ্যা। তাহলে প্রোটন কোথায় থাকে? নিউক্লিয়াসে থাকে। আর নিউক্লিয়াসে প্রোটন থাকাকে বলা হয় নিউক্লিয় ধনাত্মক আয়ন বলা হয়। নিউক্লিয়াস তো ধনাত্মক, তাহলে এর ধনাত্মক আয়ন হচ্ছে 5, এর ধনাত্মক আয়ন 6, এর ধনাত্মক আয়ন 7, ধনাত্মক আধান 5, ধনাত্মক আধান 6, ধনাত্মক আধান 7, ধনাত্মক আধান 8। যত বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি নিউক্লিয়াসের ধনাত্মক আধান তত বাড়ছে। তাহলে 1 নম্বর হচ্ছে, 2 নম্বর নিউক্লিয়াসের ধনাত্মক আধান বাড়তে থাকে। এটা গেল 3 নম্বর, যে নিউক্লিয়াসের ধনাত্মক আধান বাড়তে থাকে। ক্লিয়ার হলো? কক্ষক সংখ্যা একই থাকে, নিউক্লিয়াসের ধনাত্মক আধান বাড়তে থাকে, বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকে। বাইরের কক্ষে দেখো 2 3টে ইলেকট্রন, 4টে ইলেকট্রন, 5টা ইলেকট্রন, 6টা ইলেকট্রন, বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকে। ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকে। তাহলে কক্ষ সংখ্যা 1 থাকে, নিউক্লিয়াসের ধনাত্মক আধান বাড়তে থাকে, বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকে। তাহলে ধনাত্মক আধান বাড়ছে, বাইরের ইলেকট্রনও বাড়ছে, পজিটিভও বাড়ছে, নেগেটিভও বাড়ছে, তাহলে আকর্ষণও বাড়বে। তাহলে আরেকটা লাস্ট পয়েন্ট হচ্ছে আকর্ষণ বাড়তে থাকে। 4 নম্বর হচ্ছে নিউক্লিয়াসের সঙ্গে ইলেকট্রনের, বাইরের কক্ষের ইলেকট্রনের, বাইরের কক্ষের ইলেকট্রনের আকর্ষণ বাড়তে থাকে। ক্লিয়ার হলো? এই 4টে কারণের জন্য আমার ব্যাসার্ধ বাম দিক থেকে ডান দিকে কমতে থাকে। ক্লিয়ার হলো? এবার দেখো উপর থেকে নিচের দিকে কমে কেন, একটা এক্সাম্পল বুঝি আগে। দেখো উপর থেকে নিচের দিকে কমে কেন, দেখো লিথিয়াম এর 3, তাহলে এর হচ্ছে প্রথম কক্ষ, দুটো এর ইলেকট্রন বিন্যাস করলে এটা হচ্ছে 3, তাহলে 2 আর 1, ইলেকট্রন বিন্যাস করলে কী হবে? 2 আর 1, তাহলে এটা হচ্ছে একটা, তাহলে এখানে এখানে দুটো কক্ষ, বাইরে কক্ষে ইলেকট্রন একটা। ক্লিয়ার হলো? লিথিয়ামের পর হচ্ছে সোডিয়াম 11, তাহলে হচ্ছে 2 8 আর 1, তাহলে এটা গেল নিউক্লিয়াস, একটা কক্ষ, দুটো কক্ষ, 3টে কক্ষ, একটা ইলেকট্রন। সোডিয়ামের নিচে হচ্ছে পটাশিয়াম হচ্ছে 19, তাহলে 2 8 8 আর 1, তাহলে একটা কক্ষ, দুটো কক্ষ, 3টে কক্ষ, 4টে কক্ষ, বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা 1। তাহলে উপর থেকে নিচের দিকে যত আসছি কক্ষ সংখ্যা বাড়তে থাকছে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে নিউক্লিয়াসের ধনাত্মক আধান, কারণ এর অ্যাটমিক নাম্বার 3, এর অ্যাটমিক নাম্বার 4, এর 11, এর অ্যাটমিক নাম্বার 19।
3টে প্রোটন, 11টা প্রোটন, 19টা প্রোটন। তাহলে নিউক্লিয়ার আধান 3, নিউক্লিয়ার আধান 11, নিউক্লিয়ার আধান 19। তাহলে নিউক্লিয়ার আধানও বাড়তে থাকছে। তাহলে যত কক্ষক সংখ্যা বাড়ছে, বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা সেম থাকছে। ক্লিয়ার? নিউক্লিয়াসের ধনাত্মক আধান বাড়তে থাকছে, আকর্ষণ কমতে থাকছে, ব্যাসার্ধ কমতে থাকছে। ক্লিয়ার হলো? তাহলে 1 নম্বরে দেখো, একটা হচ্ছে কক্ষক সংখ্যা বাড়তে থাকে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে নিউক্লিয়াসের ধনাত্মক আধান বাড়তে থাকে। 3 নম্বর হচ্ছে বাইরের কক্ষে ইলেকট্রন, ই লিখছি এখানে লিখছি ইলেকট্রন, ই মানে ইলেকট্রন, ঠিক, ইলেকট্রন সংখ্যা একই থাকে। হলো? 4 নম্বর পয়েন্ট আমি লিখছি না, এখানে লিখে নেবে 4 নম্বর পয়েন্ট, যে আকর্ষণ কমতে থাকে। তাহলে যত আকর্ষণ কমবে তত কী হবে? ব্যাসার্ধ তত বড় হতে থাকবে। যত নিউক্লিয়াসের সঙ্গে বাইরের ইলেকট্রনের আকর্ষণ যত কমবে তত ব্যাসার্ধ বড় হবে, আকার বড় হবে। নিউক্লিয়াসের সঙ্গে বাইরের কক্ষের ইলেকট্রনের আকর্ষণ যত বাড়বে ব্যাসার্ধ তত ছোট হবে, পরমাণুর আকারও তত ছোট হবে। বাম দিক থেকে ডান দিকে গেলে আকর্ষণ বাড়তে থাকে, পরমাণুর আকার ছোট হতে থাকে। উপর থেকে নিচের দিকে আসলে আকর্ষণ কমতে থাকে, পরমাণুর আকার বাড়তে থাকে। বাম দিক থেকে ডান দিকে গেলে কক্ষ সংখ্যা একই থাকে, বাইরের ইলেকট্রনের সংখ্যা বাড়তে থাকে, আকর্ষণ বাড়তে থাকে, পরমাণুর আকার ছোট হতে থাকে। উপর থেকে নিচের দিকে আসলে কক্ষক সংখ্যা বাড়তে থাকে, বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা একই থাকে, আকর্ষণ কম হতে থাকে, ব্যাসার্ধ বাড়তে থাকে। ক্লিয়ার হলো? এই হচ্ছে, যত আকর্ষণ কম হবে ব্যাসার্ধ তত বড় হবে, যত আকর্ষণ বেশি হবে ব্যাসার্ধ তত ছোট হবে, পরমাণুর আকার তত ছোট হবে। এই চলে গেল আমার কারণ। তাহলে বুঝে গেলাম যে বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার ছোট হয়, আর উপর থেকে নিচের দিকে আসলে পরমাণুর আকার বড় হয়। ক্লিয়ার হলো? নেক্সট যেটা ইম্পর্টেন্ট কথা, যেটা যে একটা এক্সাম্পল বলি, আমাকে দিয়েছে বোরন, নাইট্রোজেন, অক্সিজেন আর কার্বন, এই 3টেকে দিয়েছে, দিয়ে বলেছে পরমাণুর ব্যাসার্ধের ঊর্ধ্বক্রমে সাজাও। পরমাণু ব্যাসার্ধের ঊর্ধ্বক্রমে সাজাও। তাহলে ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, পরমাণু ব্যাসার্ধের ঊর্ধ্বক্রমে সাজাও। তাহলে কি করতে হবে? সব থেকে ছোট তাকে আগে লিখতে হবে, সব থেকে বড়কে পরে লিখতে হবে। ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়। তাহলে দেখো, এটা দেখো 2 নম্বর পর্যায়ের মৌল আমার কে থাকে এখানে? বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এইরকমই তো থাকে, তাই না? 2 নম্বর পর্যায়ে। তাহলে অক্সিজেনের হবে সবচেয়ে ছোট, বোঝা গেল? অক্সিজেনের হবে সবচেয়ে ছোট, তার কারণ অক্সিজেন ডান দিকে আছে। বাম দিক থেকে ডান দিকে গেলে অ্যাটমিক রেডিয়াস বা পরমাণুর ব্যাসার্ধ ছোট হতে থাকে। ক্লিয়ার? তাহলে অক্সিজেনের হচ্ছে সবচেয়ে ছোট, তার থেকে বড় হচ্ছে নাইট্রোজেন, তার থেকে বড় হচ্ছে কার্বন, তার থেকে বড় হচ্ছে বোরন। ক্লিয়ার হলো? পরমাণু ব্যাসার্ধের ঊর্ধ্বক্রমে সাজিয়ে দিলাম। ঠিক, তোমাকে যদি কোশ্চেন যদি দেয় যে সিলিকন, ফসফরাস, সিলিকন, সালফার, ফসফরাস আর ধরো দিয়েছে ক্লোরিন, এগুলো দিয়েছে, তাহলে এটা 3 নম্বর পর্যায়ের মৌল। কত নম্বর পর্যায়ের মৌল? 3 নম্বর পর্যায়ের মৌল। ঠিক, তাহলে প্রথমে থাকে কে? সিলিকন, তারপরে থাকে ফসফরাস, তারপরে থাকে সালফার, তারপরে থাকে ক্লোরিন, এরা পরপর থাকে। তাহলে বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণু ব্যাসার্ধ কী হবে? ছোট হতে থাকবে। তাহলে এর ব্যাসার্ধ সব থেকে ছোট, এর ব্যাসার্ধ সব থেকে বড়। তাহলে সাজাও সব থেকে ছোট থেকে বড়, ঊর্ধ্বক্রমে ছোট থেকে বড়। তাহলে ক্লোরিন সব থেকে ছোট, তার থেকে বড় হচ্ছে সালফার, তার থেকে বড় হচ্ছে
ফসফরাস, তার থেকে বড় হচ্ছে সিলিকন। দেখো সিলিকন সব থেকে বাঁ দিকে আছে, বাঁ দিক থেকে ডান দিকে গেলে পরমাণু ব্যাসার্ধ কী হয়? বাঁ দিক থেকে ডান দিকে গেলে পরমাণু ব্যাসার্ধ কমে, আর উপর থেকে নিচের দিকে আসলে বড়। তাহলে এখানে যে থাকবে তার সবচেয়ে ছোট হবে, আর এখানে যে থাকবে তার সবচেয়ে বড় হবে। বাঁ দিকে যে থাকবে তার সবচেয়ে বড়, ডান দিকে যে থাকবে তার সবচেয়ে ছোট হবে। তাহলে এটা চলে গেলে অর্ডার। আর একটা নোট ডাউন করে দিই, কি বলেছিলাম? নিষ্ক্রিয় মৌলদের ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস হয়। যে কোনো পর্যায়ের মৌলদের ক্ষেত্রে নিষ্ক্রিয় মৌলের পরমাণুর ব্যাসার্ধ সবসময় বড় হবে, যে কোনো পর্যায়ে। যেমন ধরো আমি একটা লিখি, যে কোনো একটা পর্যায়ে সব মৌলগুলোকে লিখি, তাহলে বুঝতে পারবো। এটা নোট ডাউন করেছি নিশ্চয়ই। দেখো আমাকে দিয়েছে ধরো লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন আর নিয়ন। এটা চলে গেল আমার 2 নম্বর পর্যায়ের মৌল। তাই সব থেকে বড় বলতে কি বাম দিকে আছে, বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণু ব্যাসার্ধ কি হয়? অ্যাটমিক রেডিয়াস কি হয়? ছোট হয়, পারমাণবিক ব্যাসার্ধ ছোট হয়। তা সব থেকে বড় হবে এ, আর সব থেকে ছোট হওয়ার উচিত ছিল এ, কারণ একদমের ডান দিকে আছে। কিন্তু নিষ্ক্রিয় মৌলদের ক্ষেত্রে, যে কোনো পর্যায়ের নিষ্ক্রিয় মৌলদের ক্ষেত্রে সবসময় তার আকার বড় হবে। তাই নিষ্ক্রিয় হবে সব থেকে বড়, তাই নিষ্ক্রিয়। তারপর তুমি সাজাও, লিথিয়াম হলো, তার থেকে ছোট হচ্ছে বেরিলিয়াম, তার থেকে ছোট হচ্ছে তোমার বোরন, তার থেকে ছোট কার্বন, তার থেকে ছোট হচ্ছে নাইট্রোজেন, তার থেকে ছোট অক্সিজেন, তার থেকে ছোট হচ্ছে ফ্লোরিন। এটা আমি কি থেকে ছাড়ালাম? বড় থেকে ছোটতে, ঠিক অধক্রমে সাজালাম, সবচেয়ে বড় সবচেয়ে ছোট। যে কোনো পর্যায়ে যদি তুমি ধরো হাইড্রোজেন আর যদি হিলিয়াম ধরো, তাহলে হিলিয়াম হবে বড় আর হাইড্রোজেন হবে ছোট। হওয়া উচিত ছিল এটা হওয়া উচিত ছিল, ঠিক, যেহেতু এ বাঁ দিকে থাকে, এ ডান দিকে থাকে, এর ছোট হওয়া উচিত ছিল। কিন্তু যেহেতু নিষ্ক্রিয়, এটা সবসময় বড় হবে আর এটা সবসময় ছোট হবে। মনে রাখতে পারবো, যে কোনো পর্যায়ের নিষ্ক্রিয় মৌলের ব্যাসার্ধ সবসময় বড় হবে। ক্লিয়ার হয়ে গেল? ওকে, এই চলে গেল আমাদের পারমাণবিক ব্যাসার্ধ বলে দিলাম। নেক্সট আর একটা জিনিস বলে দিই, যে পারমাণবিক ব্যাসার্ধ যখন যে কোনো ধরো 3টে জিনিস আছে, একটা আছে পরমাণু, বুঝে নাও ভালো করে, পরমাণু, আর এটাকে লিখলাম অ্যানায়ন, আর এটাকে লিখলাম ক্যাটায়ন। এটাকে কি লিখলাম? এটাকে ক্যাটায়ন লিখলাম। এটা লিখলাম পরমাণু, এটাকে অ্যানায়ন আর এটাকে ক্যাটায়ন। তাহলে ধরো মনে রাখো যে ধরো যে কোনো পরমাণুর আর তার অ্যানায়ন, তার মানে সিএল হচ্ছে পরমাণু আর সিএল মাইনাস হচ্ছে একটা অ্যানায়ন। এই পরমাণু আর অ্যানায়নের মধ্যে অ্যানায়নের আকার সবসময় বড় হবে। বোঝা গেল? ধরো এনএ পরমাণু, তার এনএ প্লাস হচ্ছে ক্যাটায়ন। এই পরমাণু আর ক্যাটায়নের মধ্যে পরমাণুর আকার সবসময় বড় হবে, ক্যাটায়নের আকার সবসময় ছোট হবে। তাই যে কোনো পরমাণু থেকে তার অ্যানায়নের আকার সবসময় বড়। যে কোনো পরমাণু এবং তার ক্যাটায়নের মধ্যে পরমাণুর আকার সবসময় বড়। ক্লিয়ার হলো? যে ক্লোরিন আর সিএল মাইনাস, ক্লোরিন আর সিএল মাইনাস পরমাণু তার অ্যানায়নের আকার সবসময় বড় হবে। সোডিয়াম আর সোডিয়াম প্লাস পরমাণু আর ক্যাটায়ন, পরমাণুর আকার বড় হবে, ক্যাটায়নের আকার ছোট হবে। ছোট করে লজিক বলে দিই, যে দেখো সিএল মাইনাস, এই সিএল মানে 2, 8 আর 7, তার মানে কি 1টা 2টো 3টে, তাই না? এখানে কটা ইলেকট্রন আছে? 7টা ইলেকট্রন আছে। ক্লিয়ার হলো? আর একটা হচ্ছে সিএল মাইনাস, তাই না? তাহলে এখানে 1টা 2টো 3টে, এখানে কটা ইলেকট্রন? এই 7, এখানে আছে 7টা ইলেকট্রন, আর বাইরে একটা ইলেকট্রন নেবে তবেই তো মাইনাস হবে। ক্লিয়ার? এই বাইরে ইলেকট্রনটা নেবে তবেই মাইনাস হবে। এখানে কেন এর আকার বড় হয় আর কেন এর আকার ছোট হয়, সিএল এর আকার কেন ছোট আর সিএল মাইনাসের আকার কেন বড়, এই দুটো হচ্ছে আমার কারণ। দেখো সিএল মাইনাস যেটা, তার বাইরে তো 7টা ইলেকট্রন আছেই, সেই 7টা ইলেকট্রনের চার্জ কি? এই যে 7টা ইলেকট্রন এখানে আছে যেটা, তার চার্জ কি? নেগেটিভ। আর যে বাইরে ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটার চার্জ কি? নেগেটিভ। তাহলে এই ইলেকট্রন আর এই ইলেকট্রনের মধ্যে কি হবে? এই 7টা ইলেকট্রন নেগেটিভ, আর বাইরে যে ইলেকট্রনটাকে নিয়ে সিএল মাইনাস হবে সেই ইলেকট্রনটাও কিন্তু নেগেটিভ। নেগেটিভ আর নেগেটিভের মধ্যে বিকর্ষণ হবে, অর্থাৎ ইলেকট্রন দূরে চলে যাবে, আর দূরে গেলেই দূরত্ব বেড়ে গেল,
ব্যাসার্ধ বেশি হয়ে যাবে। ক্লিয়ার হলো যে অ্যানায়নের ব্যাসার্ধ সবসময় বেশি হয় কেন পরমাণুর থেকে? তার কারণ পরমাণুর বাইরের কক্ষে যে ইলেকট্রন আছে সেগুলো ঋণাত্মক আয়ন, ঋণাত্মক, আর যে ইলেকট্রন যেটা বাইরে গ্রহণ করবে সেটাও ঋণাত্মক, অর্থাৎ দুটো ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ হয়, অর্থাৎ ইলেকট্রন দূরে চলে যায়, তাই ব্যাসার্ধ বড় হয়ে যায়। ক্লিয়ার হলো? মনে রাখতে পারবো ঠিক যে অ্যানায়নের আকার বড় হয় কেন। যদি বলো ক্যাটায়নের আকার তাহলে ছোট হবে কেন? তাহলে ক্যাটায়নের আকার ছোট হবে কেন? এখানে সোডিয়াম আছে, সোডিয়াম প্লাস, আর এখানে নিলাম সোডিয়াম। সোডিয়াম মানে হচ্ছে দুটো ইলেকট্রন, 8টা ইলেকট্রন, একটা ইলেকট্রন, 2, 8 আর একটা ইলেকট্রন, 11 অ্যাটমিক নাম্বার। ক্লিয়ার? তাহলে একটা ইলেকট্রনের সঙ্গে এর আকর্ষণ। এখানে বুঝে নাও এখানে কটা ইলেকট্রন, 2 আর 8, 10টা ইলেকট্রন। সোডিয়াম প্লাস মানে 10টা ইলেকট্রন, তার দুটো ইলেকট্রন, 8টা ইলেকট্রন। তাহলে এখানে কটা ইলেকট্রনের সঙ্গে আকর্ষণ হবে? এখানে একটা ইলেকট্রনের সঙ্গে আকর্ষণ হচ্ছে। তাছাড়া এখানে কটা কক্ষ আছে? এই আকর্ষণটাকে বাধা দিচ্ছে কজন? এই দুজন। ঠিক, তাহলে এখানে ব্যাসার্ধ কী হবে? বড় হবে। এখানে কি আছে? 3 জন। আকর্ষণ বাধা দিচ্ছে কজন? 1 জন। এই 8টা ইলেকট্রনের সঙ্গে এই নিউক্লিয়াসে যে আকর্ষণ যেটা সেটা বাধা দিচ্ছে কজন? একটা কক্ষ বাধা দিচ্ছে। আর এখানে কজন বাধা দিচ্ছে? দুটো কক্ষ বাধা দিচ্ছে। তাহলে ঠিক আছে, তাহলে এখানে আকর্ষণটা কম হবে। আকর্ষণ কম মানে কি? ব্যাসার্ধ তাহলে বেশি হবে। আর এখানে একজন বাধা দিচ্ছে প্লাস 8টা ইলেকট্রনের সঙ্গে আকর্ষণটা অনেক বড় হবে, বেশি হবে, তাহলে ব্যাসার্ধ ছোট হবে। তাই ক্যাটায়নের ব্যাসার্ধ ছোট আর পরমাণুর ব্যাসার্ধ বড়, অর্থাৎ সোডিয়াম প্লাসের ব্যাসার্ধ ছোট আর সোডিয়ামের ব্যাসার্ধ বড়, আর Cl এর ব্যাসার্ধ ছোট, Cl এর মাইনাস ব্যাসার্ধ বড়। এখানে এটাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবো। ক্লিয়ার হলো? আরেকটা জিনিস দেখো, আমি একটা এক্সাম্পল বা একটা কোশ্চেন লিখি যে সোডিয়াম, ফসফরাস, সালফার আর অ্যালুমিনিয়াম। সোডিয়াম, তাহলে কি বললাম? একটা বললাম অ্যালুমিনিয়াম, আরেকটা বললাম সালফার, আরেকটা বললাম ফসফরাস, আর একটাকে বললাম সোডিয়াম। আমাকে এদের পরমাণুর ব্যাসার্ধের ঊর্ধ্বক্রমে সাজাও। ঊর্ধ্বক্রমে সাজাও, পরমাণুর ব্যাসার্ধের ঊর্ধ্বক্রমে সাজাও। এদের পরমাণু ব্যাসার্ধের ঊর্ধ্বক্রমে সাজাও। পরমাণু ব্যাসার্ধের ঊর্ধ্বক্রমে সাজাও। ওকে, এটা তোমাদের কোশ্চেন বা হোমওয়ার্ক দেওয়া থাকলো। যেখানে না বুঝতে পারবে সেখানে কমেন্ট করবে। আর যদি ভিডিওটা ভালো লাগে, যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, আর অবশ্যই চ্যানেলটাকে বা ক্লাসটাকে লাইক করবে। ওকে।